তটিনীকে ফাঁসালো সৌরভ ও কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি স্কুলে এসে বলতে থাকে যে তানিশা গাঙ্গুলিকে ডাকা হোক, আর তানিশা গাঙ্গুলির ব্যাগ থেকে ড্রাগস পাওয়া গেছে, ওখানে ওখানে বিশুদ্ধ নেশার জিনিস পাওয়া গেছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় লহরী। এরপরে দেখা যায় সৌরভ তাদের স্যারকে ফোন করে বলতে থাকে, স্যার কর্ণ চ্যাটার্জি আপনার সঙ্গে কথা বলবে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন নিয়ে বলতে থাকে, আপনি কে বলছেন? তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, আমি ডিপার্টমেন্টের বড় কর্মকর্তা। কেন, আপনি কিসের জন্য ফোন করেছেন আমাকে? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি একটা ডায়েরি করতে চাই, এর জন্যই ফোন করা হয়েছে। আসলে আসলে স্কুলে একটি বাচ্চার ব্যাগ থেকে টিফিন ক্যারিয়ার থেকে অনেকগুলো নেশার ওষুধ পাওয়া গেছে। সেখানে অনেকগুলো বাটিতে কিছু ছিল না, কোনো খাবার ছিল না, কোনো ফুড ছিল না, কিচ্ছু না। এরপরে সৌরভের কাছে ফোনটা দিয়ে দেয় কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যায় তানিশা গাঙ্গুলি সেখানে চলে এলে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার তানিশা, আজকে তোমার টিফিনটা কে বানিয়ে দিয়েছিল? তখন দেখা যায় পিকু বলতে থাকে, কেন, আমার মাম্মি বানিয়ে দিয়েছিল। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সত্যি করে বলো, তোমার মাম্মি বানিয়ে দিয়েছিল নাকি তোমার পা বানিয়ে দিয়েছিল? তখন তো পিকু বলতে থাকে, কেন, আমার মাম্মি তো বানিয়ে দিয়েছিল। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, বারবার মিথ্যে বলছো কেন? পিকু বলতে থাকে, কই, আমি তো মিথ্যে বলছি না, সত্যি বলছি, আমার মাম্মিই তো বানিয়ে দিয়েছিল, মাম্মিই তো টিফিনটা বানিয়ে দিয়েছিল, পা তো নেই, পা কি করে বানিয়ে দেবে? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি সত্যি বলছো যে তোমার মাম্মি বানিয়ে দিয়েছিল, কিন্তু তোমার টিফিনে তো কিছু নেই, তোমার টিফিনের বাটিতে জানো কি আছে? অনেকগুলো নেশার ওষুধ আছে, সেগুলো তোমার ব্যাগে কোথা থেকে এলো, তুমি কি কিছু জানো? তখন লহরী বলতে থাকে, মিস্টার চ্যাটার্জি, আপনি এভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারেন না। ঠিক তখনই তটিনী এসে কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আমার মেয়ের সঙ্গে নয়, কি কথা বলবেন আমার সঙ্গে বলুন, আপনার যা বলার আছে আপনি আমাকে বলতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দেব। আর কি বলছিলেন, ওর টিফিনে নেশার ওষুধ আছে তাই তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ অবভিয়াসলি আমরা সেটা পেয়েছি, এই যে এই অফিসারটা সবকিছু চেক করে তোমার মেয়ের টিফিন ক্যারিয়ার থেকে অনেকগুলো টিফিন ক্যারিয়ার ভর্তি নেশার জিনিস পেয়েছে। তখন তটিনী বলতে থাকে, আচ্ছা বলুন তো, ওর টিফিনে আছে সেটা আপনারা কি করে জানলেন? এটা আপনারা কি করে জানলেন যে ওর টিফিনে অনেকগুলো নেশার ওষুধ আছে? সাধারণত স্কুলে তো এরকম কিছু আনার কোনো নিয়ম নেই, তবে আপনি কি করে জানলেন যে এখানে এখানে এই এই ক্লাসে এই মেয়েটার টিফিনে এই সবকিছু আছে বলুন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, উনি চেক করেছেন, তার কারণে তো পেয়েছে। তখন তটিনী বলতে থাকে, ও তাই, চেক করে পেয়েছে তাই তো, কিন্তু ওই সব ক্লাসে কি চেক করা হয়েছে? তখন এই কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, আমরা আগে জুনিয়র ক্লাস থেকে শুরু করেছি। তখন তটিনী বলতে থাকে, আমার জানা মতো জুনিয়রদের কাছে এগুলো থাকার মতো কোনো অপশনই নেই, যদিও থাকে সিনিয়রদের কাছে থাকলেও থাকতে পারে। আপনি তো আগে সিনিয়রদের ব্যাগ চেক করবেন, তারপরে না হয় জুনিয়রদের চেক করবেন। তবে কোন উদ্দেশ্যে সর্বপ্রথম আপনি ওই ক্লাসে গেলেন, ওখানেই চেক করলেন, ওই মেয়েটার ব্যাগে চেক করলেন? এ কথা শুনে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে এতটা কৈফিয়ত দেওয়ার জন্য আমি বাধ্য নই, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার অনেকগুলো কাজ আছে। তখন সৌরভ বলতে থাকে, আপনি যাই বলুন না কেন, আপনার মেয়ের ব্যাগ থেকে তো এগুলো বের হয়েছে, আপনি তো কিছু অস্বীকার করতে পারবেন না। তখন তটিনী বলতে থাকে, আমি এটাও দেখে নেব যে আমার মেয়ের ব্যাগে এটা কে রাখলো, কারণ আমার মেয়ের বয়স এতটাও বেশি হয়নি যে ও নেশার ওষুধ নিয়ে ঘোরাঘুরি করবে, আর ও টিফিনে এটা কে উঠিয়ে দিল সেটাও আমি খুঁজে বের করব। তখন সৌরভ বলতে থাকে, কিচ্ছু করতে পারবেন না, সে কারণ এটা আপনারাই করেছেন, আপনার বাচ্চা আপনারা ছাড়া কে করেছে বলুন তো? তখন তটিনী বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবে, তুমি জানো না আমি কে, আমি কোন ডিপার্টমেন্টে আছি, আমি কোথায় আছি তোমার কোনো ধারণাই নেই, তুমি আমাকে চেনো না। তখন দেখা যায় এই বলে সৌরভের কলার চেপে ধরে তটিনী, কলার চেপে ধরে বলতে থাকে, আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি তোমাকে দেখে নেব। আর আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার তাই তো? তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, হ্যাঁ কেন, এতে কিন্তু তোমার
তোমার কোনো সন্দেহ আছে? তখন তটিনী বলতে থাকে, না সন্দেহ নেই, কিন্তু কিন্তু এটাও কিন্তু একটা প্রশ্ন। কর্ণ চ্যাটার্জি আর তোমার পেশার মধ্যে পুরোটাই ভিন্ন। তবে তবে কর্ণ চ্যাটার্জি আপনাকে তুমি বলে ডাকছে কেন? ওনার তো উচিত আপনাকে আপনি বলে সম্বোধন করা, কারণ আপনি একজন দায়িত্ববান অফিসার। আপনার মতো অফিসারদের ওনার সম্মান দিয়ে কথা বলার কথা। তবে আপনাকে কেন উনি এভাবে ডাকলো? এই বলেই তটিনী তটিনী রিভলভার বের করে সৌরভের মাথায় ধরে আর বলতে থাকে, আমি কে আপনি এটা জানেন না। আমি আমি একদম শুট করে দেব, একদম শুট করে দেব। এতে আমার কাউকে জবাবদিহি করতে হবে না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তটিনী তুমি এসব কি করছো? এখানে কি জবরদস্তি করছো তুমি? তখন তটিনী বলতে থাকে, আমি কি করছি সেটা আমি খুব ভালো করে জানি। আমার আমার কাজটা আমাকে শেখাতে হবে না। আপনাদের আপনাদের নিজেটা বুঝে নিন, আমাকে আমাকে শেখাতে আসবেন না। তখন এই কথা শুনে সৌরভ বলতে থাকে, তুমি কিন্তু ঠিক করছো না তটিনী, একদম ঠিক করছো না। তুমি জানো না আমি আমি কোন ডিপার্টমেন্টে আছি? আমিও কিন্তু স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। তখন তখন পিকু এসে তটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মাম্মি ওরা ওরা এসব কি বলছে? আমি তো ওদের কথা কিছু বুঝতে পারছি না। ওরা কি সব বলছে? আমার টিফিন ক্যারিয়ারে কি নেশার ওষুধ, কত কি, এগুলো কি বলছে মাম্মি? আমি তো বুঝতে পারছি না। তখন তটিনী বলতে থাকে, তুমি একদম ভেঙে পড়বে না মা, ওদের কথায় তুমি কান দেবে না। ওরা দুষ্টু লোক, ওদের দুষ্টু কথায় তুমি একদম একদম মাথা ঘামাবে না, ঠিক আছে? ওদের কথা তুমি একদম শুনবে না। এই বলে সৌরভের মাথায় আবার রিভলভার ধরে বলতে থাকে, আপনি যে ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করছেন সেটা সেটা কিন্তু ঠিক করছেন না। এরপরে দেখা যায় সৌরভকে টান দিয়ে সরিয়ে নিয়ে কর্ণ চ্যাটার্জি তটিনীর সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, অনেক হয়েছে, তোমাদের হাজবেন্ড ওয়াইফের জ্বালা অনেক সহ্য করেছি, আর নয় সহ্য করে করে আজ এত দূর এসে পৌঁছেছি। তখন তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমিও দেখবো আপনারা কি করে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করেন। তখনই দেখা যায় বিজিত কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার, ওদিকের কাজ কত দূর এগুলো, কিরকম করে হলো, কোনো কি সমস্যা হয়েছে? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না সবকিছু ঠিকঠাকই আছে, আমাদের হাতের মধ্যেই আছে, সবকিছু যেভাবে সাজিয়েছি ঠিক সেভাবেই চলছে, তুমি কোনো চিন্তা করো না। আর বারবার ফোন করলে এখানে তটিনী গাঙ্গুলি আছে, বুঝে যাবে। আর আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, তুমি লাইভে দেখতে পারবে যে তটিনী গাঙ্গুলি তার মেয়েকে নিয়ে মাথা নিচু করে স্কুল থেকে বেরোচ্ছে। এরপরে দেখা যায় এই বলেই কর্ণ চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় তটিনী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, আমি আমি শহরে চলে এসেছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি এইভাবে হঠাৎ করে চলে গেলে, আমি তোমাকে এসে পাগলের মতো খুঁজছি, তুমি আমাকে বলে যাবে না? আর শুনলাম তুমি নাকি পুলিশের ভ্যান নিয়ে গেছো, কি হয়েছে ওখানে এত তাড়াহুড়া করে চলে গেছো? তখন তটিনী বলতে থাকে, আমাদের মেয়েকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে, ওকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। ওর টিফিন ক্যারিয়ারে কতগুলো নেশার ওষুধ রেখে দিয়েছে কর্ণ চ্যাটার্জি, আর সেগুলো রেখে পিকুর নামে দোষ দিচ্ছে, বলছে যে পিকুর টিফিন ক্যারিয়ারে হয়তো বা আমরা এসব পাচার করি। এ কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। তখন দেখা যায় এ কথা শুনে তটিনী বলতে থাকে, জানো জানো এদিকে এদিকে মেয়েটা আমার কান্না করছে, আর লোকটা ক্রমশ আমার মেয়েকে আঘাত করে যাচ্ছে। আমি যদি না আসতাম তবে তবে আমার ছোট্ট মেয়েটাকে ওরা জেরা করে আমার মেয়েটাকে শেষ করে ফেলতো। আর এসবের পেছনে তোমাদের ডিপার্টমেন্টের সৌরভ, ওই ছেলেটাও আছে, কর্ণ চ্যাটার্জির সঙ্গে ওই ছেলেটাও এসেছিল, আর ওই ছেলেও সবকিছু জানে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি এক্ষুনি আসছি। তখন তটিনী বলতে থাকে, তোমাকে আসতে হবে না, আমি হ্যান্ডেল করে নেবো সবকিছু, তুমি ওই দিকটা তদন্ত করো। এই বলে ফোনটা কেটে দেয় তটিনী। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি এদিকটা হ্যান্ডেল করছি তটিনী, তুমি ওই দিকটা হ্যান্ডেল করে নাও, আমি জানি তুমি পারবে, আর তোমাকে তোমাকে পারতেই হবে। আর এদিকে শিবানীর কেসটা আমি আমি দেখে নেব, তোমাকে এদিকটা ভাবতে হবে না, তুমি শুধু আমার বাচ্চাদের রক্ষা করো। এরপরে দেখা যায় পিকুকে নিয়ে তটিনী বাইরে বাইরে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে শিবপ্রসাদ রিভলভার হাতে গ্রামের মধ্যে দিয়ে হাঁটছে আর বলছে যে যে করে হোক শিবানীর হত্যার রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। শিবানী কি আদৌ বেঁচে আছে নাকি সত্যি সত্যি ওকে মেরে ফেলা হয়েছে সেটাও আমাকে দেখতে হবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ রিভলভার নিয়ে শিবানীর ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে শিবানীর ঘরে এসে বলতে থাকে, এই ঘরেই আমার বোনটা থাকতো, এ ঘরেই আমার বোনটা প্রথম বরণ হয়েছিল, এ ঘরেই আমার বোনটা
বোনটা শেষ হয়ে গেছে, আমার বোনটাকে এই ঘর থেকে একদম নিখোঁজ হয়ে গেছে, আর কখনো আমার বোনটাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ শিবানীর ছবি হাতে বলতে থাকে, বোন আমি তোকে অনেক অনেক মিস করি, অনেক ভালোবাসি তোকে আমি, কিন্তু কিন্তু তোকে আর কখনো খুঁজে পাইনি। তুই কেন এভাবে এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলি বল? আজ যদি তুই বাড়ি থেকে বেরিয়ে না আসতি, তবে আজকে তুই আমাদের মাঝখানে আমাদের কাছেই থাকতে পারতি, তোকে এভাবে এভাবে হারিয়ে যেতে হতো না। এরপরে দেখা যায় শোকেস থেকে শিবানী শাড়ি বের করে বলতে থাকে, এই শাড়িটা আমি খুব ভালো করেই চিনি, তুই এই শাড়িটা এত বছর হলে যত্নে রেখেছিস। এই শাড়িটা তুই আমাকে ভাইফোঁটার দিনে আমি তোকে দিয়েছিলাম, তুই এই শাড়িটা পরে আমাকে ভাইফোঁটা দিয়েছিলি, আমার কপালে ফোঁটা দিয়েছিলি। এই বলে স্মৃতিগুলো মনে করতে থাকে শিবপ্রসাদ। শিবানী শিবপ্রসাদকে মেঝেতে বসিয়ে নিজে গান গাইয়ে শিবপ্রসাদের কপালে ভাইফোঁটা দিয়েছিল, আর শিবপ্রসাদের সঙ্গে অনেক খুনসুটি করেছিল, সেগুলোই মনে করতে থাকে শিবপ্রসাদ, আর বলতে থাকে, আমি এই দিনগুলো কি করে ভুলবো? এতটা বছর আমি তোকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কখনো খুঁজে পাইনি। আজকে যখন পেলাম, তাও তোর কোনো সন্ধান পাচ্ছি না আমি। এরপরে শিবানী বলেছিল যে আমার গিফটটা দে, এবার আমি তোকে তো ভাইফোঁটা দিলাম, এবার আমার গিফটটা তুই আমাকে দিয়ে দে। তখন তখন আমি একটা চেন দিয়েছিলাম, সেই চেনটাও তুই কখনো গলা থেকে খুলিসনি। দেখ এই ছবিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে সে লকেটটা তোর গলায়। আর আজকে আজকে তুই আমার থেকে কত দূরে, আমি তোকে কি করে ভুলবো বোন? তোকে ছাড়া তো আমি কিছুতেই একটা মুহূর্তেও ভাবতে পারি না, তোকে আমি এভাবে হারিয়ে ফেলবো কখনো ভাবিনি। কেন অভিমান করে পালিয়ে এসেছিলি? ঠিক তখনই লহরী শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, মিস্টার গাঙ্গুলি আপনি কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন লহরী বলতে থাকে, এদিকে এদিকে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, এদিকে এদিকে তটিনীকে ফাঁসানো হয়েছে, পিকু আর তটিনীকে ফাঁসানো হয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন, তা না হলে সবকিছু অনর্থ হয়ে যাবে, সবকিছু একদম শেষ হয়ে যাবে। আপনার ওয়াইফকে কিন্তু ওই যে সৌরভ বলে ছেলেটি টানতে টানতে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে যাবে। ওরা সবাই মিলে এটাই ছক কষেছে। কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, কাবির চ্যাটার্জি সবাই মিলে এটা প্ল্যান করেছে, যাতে যাতে আপনাদের রেপুটেশন নষ্ট করা যায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না, আপনি চিন্তা করবেন না, আমি চলে আসছি, কোনো সমস্যা নেই, আমি সবটা হ্যান্ডেল করব। দেখি কি করে আমার ওয়াইফকে ওরা এভাবে বেইজ্জতি করে। তখন লহরী বলতে থাকে, হ্যাঁ আপনি প্লিজ চলে আসুন। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে এদিকে দেখা যায় এই স্কুলের সামনে মিডিয়া এসে ভরে যায়। মিডিয়ার লোকজন সবাই বলতে থাকে, স্কুলের একজন ছোট্ট শিক্ষার্থীর ব্যাগ থেকে অনেকগুলো নেশার ওষুধ পাওয়া গেছে। তবে কি ওনাদের এটাই ব্যবসা? শিবপ্রসাদ গাঙ্গুলি ও তটিনী গাঙ্গুলি কি নিজেদের বাচ্চাদের দ্বারা এসবই করে বেড়ায়? তখন দেখা যায় তটিনী পিকুকে নিয়ে বেরিয়ে এলে পুরো মিডিয়া তটিনীকে ঘেরাও করে ধরে আর বলতে থাকে, কি হলো তটিনী ম্যাডাম, একটু আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের বলুন যে আপনারা কি এটা করেন নাকি, সবসময় কি এটাই করেন? তখন পিকু বলতে থাকে, মাম্মি তুমি কে সেটা ওদের বলে দাও, তবেই তো হয়ে যায়। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, পিকু একদম চুপ, একদম কথা বলবে না, চুপচাপ থাকবে, এদের সামনে কথা বলা যাবে না। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি জানি তুমি একজন মিশনে আছো, তাই তুমি এখানে কিছু বলতে পারবে না, তোমার শাকের করাতের মতো অবস্থা হয়ে গেছে, এগোলেও বিপদ পিছলেও বিপদ, এখন তুমি কোন দিকে যাবে সেটা তুমি নিজেই ভেবে নাও। তখন তটিনী বলতে থাকে, আমি আপনাকে ছাড়বো না, আমি তো এই জাল থেকে অবশ্যই বেরোবো, কিন্তু আপনি কিন্তু মাথায় রাখবেন, আমি আপনাকে ইচ্ছে করলে টেনে হিচড়ে ডিপার্টমেন্টে নিয়ে যেতে পারি। এই বলে তটিনী সেখান থেকে চলে যায়। তখন কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে। এরপরে তটিনী গাড়িতে উঠে গেলে কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি তোমাকে এমন ভাবে ফাঁসানো হয়েছে, তুমি এখন চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না, যতই চেষ্টা করো তুমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। এরপরে দেখা যায় তটিনী গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় সাংবাদিকরা বলতে থাকে, তটিনী গাঙ্গুলি চোরের মতো পালিয়ে গেল, তবে কি সত্যি তটিনী গাঙ্গুলি এসবের সঙ্গে জড়িত? এদিকে দেখা যায় পরশুরাম একটি একটি গলির পাশ দিয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে দেখতে পায় অনেকগুলো জায়গা মাটি খোঁড়া। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে,
এখানে এভাবে মাটিগুলো খোঁড়া কেন? এটার এটার রহস্য কি? এই বলে দেখা যায় পরশুরাম তখন সেখানে মাটি খুঁড়তে থাকে। এদিকে এদিকে তটিনী স্যারকে বলতে থাকে, স্যার আমার আমার ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলতে চাই, আমাকে ফোনটা দিন, আমি ওনাদের সঙ্গে একটু ফোনে কথা বলবো। তখন সৌরভ এসে বলতে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। এদিকে এদিকে দেখা যায় পরশুরাম মাটি খুঁড়তে শুরু করে, মাটি খুঁড়তে থাকে আর বলতে থাকে, এখানে এখানে মাটি খুঁড়তে আমার এত কষ্ট হচ্ছে কেন? ঠিক তখনই দেখা যায় মাটি খুঁড়তে থাকলে হঠাৎই কিছু হাড়গোড় বেরিয়ে আসে। এটা দেখে ভেঙে পড়ে পরশুরাম। পরশুরাম বলতে থাকে, তার মানে শিবানীকে এখানে রেখেছে, শিবানীকে এখানে পুঁতে রেখেছে। ঠিক তখনই পরশুরাম চিৎকার করে বলতে থাকে, শিবানী আমি তোকে তোকে হারাতে পারবো না, তুই কোথায়? ঠিক তখনই কিছু লোকজন এসে পরশুরামকে পেছন থেকে মাথায় আঘাত করে। এরপরে দেখা যায় পরশুরাম সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখন লোকগুলো বলতে থাকে, ওকে তুলে পুকুরে ফেলে দে, পুকুরে ফেলে দে ওকে, আর যেন কখনো বেঁচে ফিরতে না পারে। তখন শিবপ্রসাদকে পুকুরে ফেলে দেওয়া হয়।